যে আমাদের নেটওয়ার্ক 4.0 এর আজকের ক্লাসে আমরা গুণগত রসায়নের পর্ব 2 অর্থাৎ গুণগত রসায়নের বাকি টপিকগুলো কমপ্লিট করব এবং এটি হচ্ছে আমাদের প্রোগ্রামের দ্বিতীয় ক্লাস। সো দ্বিতীয় ক্লাসে আমরা যেহেতু গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়ব, তো বিগত ক্লাসের মতোই আমাদের ক্লাসের 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা মূলত বেসিক পড়ব, ওই টপিক থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন সলভ করার জন্য না, ওই টপিকের বেসিকটা ডেভেলপ করার জন্য, ফাউন্ডেশনটা জানার জন্য প্রথমে বেসিকটা পড়ব। এরপর আমরা অ্যাডমিশন ট্রিক্স শিখবো, যেভাবে খুব অল্প টাইমের মধ্যে কোশ্চেন সলভ করে ফেলা যায়। এবং সবশেষে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ওই টপিকে বিগত বছর থেকে আসা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আসলে একদম ক্লিয়ার করে ফেলবো। তো চলো দেরি না করে টপিকটা শুরু করে ফেলা যাক। ওকে, সো চলো আমরা গুণগত রসায়ন পর্ব 2টা কমপ্লিট করি। প্রথম ক্লাসে আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম ক্লাসে যে টপিকগুলো আমরা কমপ্লিট করেছিলাম সেখানে ছিল হচ্ছে মৌলিক কণিকা। হ্যাঁ, মৌলিক কণিকা ছিল। হ্যাঁ, এরপর ছিল হচ্ছে মৌলের পরিচয়। হ্যাঁ, এরপর আমরা পড়েছিলাম আইসো সম্পর্কিত সকল টার্ম, মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো শব্দ, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার। হ্যাঁ, আইসোটোপ পড়েছিলাম আমরা। এরপর আমরা আরো একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে মৌলের পরিচয় জানার পর আইসোটোপ, আইসোবার, আইসোমার জানার পরে আমরা পরমাণুর মডেল সম্পর্কে পড়েছিলাম, তাই না? আর আজকে আমরা এরপর থেকে শুরু করব। এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের টপিকগুলো। তো আমরা যেখানে ছিলাম আমাদের প্রথম ক্লাসে, আমাদের গুণগত রসায়ন পর্ব 1 এর ক্লাসে আমরা পড়েছিলাম এই 4টা টপিক। আজকের ক্লাসে আমরা এরপর থেকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তী যে টপিকগুলো রয়েছে, এর পরবর্তী যে পর্বগুলো রয়েছে বা টাইপগুলো রয়েছে, সেগুলো আমরা আজকের ক্লাসে পড়ব। ওকে, তো প্রথমেই পর্ব 4 বা টাইপ 4 অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা কাজ শুরু করব। তো কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছরেই কিন্তু কোশ্চেন হয় এবং অসংখ্য কোশ্চেন হয়, 1টা 2টা 3টা করে কোশ্চেন হয়। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার মানেই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন মিস হবে না। হ্যাঁ, এটা এমন একটা টপিক, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টা টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী। ওকে, তো আসো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু ইন ডেপথ আলোচনাতে যাই। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কত প্রকার এবং কোন কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি কি ধরনের ইন্ডিকেশন দেয় আমাদের। হ্যাঁ, তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপর 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং 4 নাম্বার হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন কথা হচ্ছে এগুলোর প্রত্যেকটার কাজ কি, কোনটা কি কাজ করে, তারপর আমরা এদের ডেফিনেশন সম্পর্কে জেনে ফেলতে পারবো। প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, ফাইন। এবার আসো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, ওরিয়েন্টেশন বলে থাকি আমরা। ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা দেয়
ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, এরপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা দেয়। ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। এই যে ব্যাপার খেয়াল করে দেখো, চারটা কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লিকেশন কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? চারটা কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লিকেশনই কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজে লাগে। ফাইন, এখন কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি কাজ করি সেটা জানলাম। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিককে m দ্বারা, ঘূর্ণন বা স্পিনকে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n, l, m, s এগুলো দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, তাই না? এবং প্রত্যেকটার কিন্তু কাজ দেখে ফেললাম। তাহলে এবার দেখো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, তাদেরকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এবং প্রায়ই এই ধরনের কোশ্চেন আসবে যে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যা থেকে, ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যা থেকে। আমাদের যেটা দরকার, এগুলোর প্রত্যেকটার ভ্যালু কিভাবে বের করতে হয়, কোনটার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো শিখতে হবে। তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেই। দেখো, দেখা লাগবে, হ্যাঁ দেখো, নেটওয়ার্ক 4.0 এই প্রোগ্রামটি শেষ মুহূর্তে যারা পাবলিকিয়ান হতে চায় তাদের জন্য ডেডিকেটেড একটা প্রোগ্রাম। অর্থাৎ তোমার স্বপ্ন শেষ হয়ে যায়নি, তোমার স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং সেই স্বপ্নকে সামনে রেখে বায়োলজি কিলার্স নেটওয়ার্ক, রোড টু ডিএমসি এবং বন্দিপাশলা একত্রিত হয়েছে তোমার স্বপ্নকে পূরণ করতে। এবং সেই প্রোগ্রামেরই প্রস্তুতি যাচাইমূলক ক্লাস আজকে। তোমরা যেহেতু ক্লাসটা পাবলিকলি নিচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমার এমন কোনো বন্ধু রয়েছে যে শেষ মুহূর্তে প্রস্তুতি গোছাতে পারছে না, শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে বেশ হতাশার মধ্যে রয়েছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে আসানোর ফলাফল না করবার জন্য আশেপাশে ফ্যামিলি হোক, আশেপাশে মানুষদের প্রত্যাশার চাপে হোক, সে কিন্তু অনেক হতাশায় ভুগছে, তাই না? সো তোমার এই ক্লাসটি যেহেতু আমরা পাবলিকলি নিচ্ছি প্রস্তুতি যাচাইয়ের জন্য, সেই বন্ধুটির কাছে ক্লাস পৌঁছে দেওয়ার জন্য হলেও তোমার ক্লাসটা শেয়ার করে দিতে হবে, তাই না? সো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে, যেহেতু ক্লাসটা পাবলিকলি নিচ্ছি আমরা, প্রত্যেকেই একটা করে তোমাদের প্রোফাইলে আজকের এই ক্লাসটা শেয়ার করবা। এরপরে আমি পরবর্তী টপিকে যাব। যেহেতু ক্লাসটা পেইড প্রোগ্রামের ক্লাসটা পাবলিকলি নেওয়া হচ্ছে, তার মানে এটা কিন্তু তোমাদের একটা দায়িত্ব যে ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। সো ঝটপট একটু ক্লাসটা শেয়ার করে ফেলো, আমি এখনই পরবর্তী টপিকে যাব। সবাই দেখে নিলাম যে কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের বেসিক অ্যাপ্লিকেশনটা কি, কোয়ান্টাম সংখ্যা আসলে কিভাবে ডিফাইন করা হয়, এবং আমরা এবার দেখবো কোয়ান্টাম সংখ্যার ভ্যালুগুলো কেমনে বের করা হয়। এবং চাইলে তোমার বন্ধুকে তুমি মেনশনও করতে পারো। ওকে, হয়ে গেলে তোমরা একটু ডান লিখে ফেলো, এরপর আমি পরবর্তী টপিকে যাব। ওকে, আমি আশা করছি তোমরা সবাই কাজটি করবে এবং সবাই তোমার বন্ধুদের জন্য কাজটি করবে। হ্যাঁ, আমাদের জন্য কাজটি করতে হবে না, তোমার বন্ধু যাতে এই ক্লাসটি দেখে 2 বা 3 মাস কমপ্লিট করে ফেলতে পারে এবং সে যেন তার লাস্ট মোমেন্টের প্রস্তুতিটা গোছাতে পারে, এই জন্য তোমার বন্ধুর জন্য হলেও কাজটি তোমরা সবাই করবে। ওকে, আমাদের ক্লাসে ব্যাক করি, চলো। কোয়ান্টাম সংখ্যা আমরা এবার কি করব, আমাদের ভ্যালুগুলো কিভাবে বের করতে হবে সেটার জন্য আমরা একটা চার্ট শিখবো, যেটা যেটা তোমরা সবাই 2021 সালে যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ো, 2021 সালে যখন কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, তখনই তোমরা এই চার্টটা শিখেছো, প্রত্যেকে শিখেছো। হ্যাঁ দেখো, প্রত্যেকেই কিন্তু তখন শিখেছো এটা। আমি সেই চার্টটার কথাই বলছি যেটা তোমরা শিখেছো অলরেডি। দেখো, N, L, M, S মোট অরবিটাল নাম্বার আর মোট ইলেকট্রন সংখ্যা। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমরা যে সিকিউ বা এমসিকিউ সলভ করেছো বোর্ড এক্সাম পরীক্ষা দেওয়ার সময়, তখন কিন্তু দেখো এই কোশ্চেনটা খুবই কমন ছিল, যেখান থেকে পুরো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড সমস্ত আইডিয়াটা ক্লিয়ার হওয়া যায়।
ওকে, তাহলে দেখো NLMS। ওকে, NLMS। এখন চিন্তা করে দেখো প্রত্যেকটা ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। আমরা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 এর জন্য আমরা বাকি সবগুলো ভ্যালু বের করার চেষ্টা করব। n এর ভ্যালু 4 মানে হচ্ছে l এর ভ্যালুটা কত হবে। দেখো n থেকে l এর ভ্যালু বের করার উপায়টা হচ্ছে l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে একটু চিন্তা করে দেখো তো, 4, 0 থেকে 4-1 পর্যন্ত, 4-1 মানে হচ্ছে 3, তাহলে 0 থেকে 1, 2, 3 পর্যন্ত ভ্যালু হচ্ছে l এর ভ্যালু, তাই না? 0, 1, 2 এবং 3, দেখো 0, 1, 2, 3। ওকে, তাহলে l এর ভ্যালু কিভাবে বের করে? 0 থেকে n-1 পর্যন্ত। এরপর m এর ভ্যালুটা কেমনে বের করে? m এর ভ্যালু বের করার উপায় হচ্ছে -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত আমরা m এর ভ্যালু বের করি। তাইলে -0 থেকে +0, 0 তো প্লাস মাইনাস হয় না, তাই না? তার মানে এটা হচ্ছে 0। 1 যদি হয় -1 থেকে +1 পর্যন্ত। তোমরা কিন্তু ম্যাথে সংখ্যা রেখা পড়েছো, সেই সংখ্যা রেখার কনসেপ্টে এখানে অ্যাপ্লাই করতে হবে। -1, 0, +1, এগুলো কিন্তু এক একটা অরবিটাল প্রকাশ করে, যেমন px, py, pz, তাই না? এই 0 মানে কি বলতো? এই 0 মানে হচ্ছে 4s, 1 মানে হলো 4p, 2 মানে হলো 4d এবং 3 মানে হচ্ছে 4f। l এর ভ্যালু আমরা কিন্তু বলেছি উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে আমরা এই অরবিটাল সম্পর্কে ধারণা পাই। এখন তুমি যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাতে যাচ্ছ বা চুম্বক কোয়ান্টাম সংখ্যাতে যাচ্ছ, -1, 0, +1, এগুলো হচ্ছে পি উপশক্তি স্তরের যে অরবিটাল গুলো রয়েছে px, py, pz, এগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়। এবার আসো 4d মানে হচ্ছে 2 এর জন্য, তাইলে -l থেকে +l, -2, -1, 0, +1, +2, তাই না? এবার আসো 3 এর জন্য, অটোমেটিক্যালি তোমরা নিশ্চয়ই বুঝতেছো এখন, -3, -2, -1, 0, +1, +2, +3। ক্লিয়ার? এই ভ্যালুগুলো থেকে কিন্তু আমরা s এর ভ্যালুটা বের করতে পারি, খুব সহজে বের করতে পারি। দেখো 0 মানে হচ্ছে একটা অরবিটাল, -1, 0, +1 প্রত্যেকটা এক একটা অরবিটালকে প্রকাশ করে। তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1, 4s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। 4p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। কিন্তু -1, 0, +1, px, py, pz এর নাম শুনেছ না তোমরা? সেখানে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এবার s এ আসো, 0 তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, প্লাস মাইনাস হাফ। এখানে 2টা 2টা 2টা, তাহলে কত হচ্ছে দেখো তো? 3 ইন্টু প্লাস মাইনাস হাফ, 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। এখানে দেখো dxy, dyz, dzx, dx স্কয়ার হাইফেন y স্কয়ার এবং dz স্কয়ার। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? 2টা করে 10টা ইলেকট্রন থাকবে। তাহলে 5 জোড়া ইলেকট্রন থাকবে, 5 ইন্টু প্লাস মাইনাস হাফ, এখানে 7 ইন্টু প্লাস মাইনাস হাফ। ওকে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু ব্যাপারগুলো আমরা বুঝে ফেলতে পারলাম। এবার আসো অরবিটাল নাম্বার, দেখেই তো বুঝতে পারছি একটা অরবিটাল, 3টা অরবিটাল, 5টা অরবিটাল এবং 7টা অরবিটাল। তাহলে অরবিটাল নাম্বার হচ্ছে 1, 3, 5, 7, 1, 3, 5, 7। বুঝতে পারছো? 1, 3, 5, 7। তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে জানি? একটা অরবিটালে সর্বোচ্চ, এই ছোট ছোট জিনিসপত্র যদি তোমরা না পারছো তাহলে আবারও কিন্তু আজকে গাধা বলে ডাকবো তোমাদের সবাইকে, গাধা বলে ডাকবো কিন্তু, হ্যাঁ? ওকে, তাহলে দেখো 2টা, 6টা, 10টা এবং 14টা। এবার তুমি যোগ করে দেখো, তাইলেই বুঝে ফেলতে পারবা মোট অরবিটাল হচ্ছে, দেখো মোট অরবিটাল হচ্ছে 16টা, মোট ইলেকট্রন হচ্ছে 32টা, তাই না? এই চার্টের মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস বুঝে ফেললাম, n এর ভ্যালু যদি কখনো দেওয়া থাকে
এন এর ভ্যালু যদি কখনো তোমার কাছে দেওয়া থাকে তাইলে হ্যাঁ অরবিটাল বের করার ফর্মুলাটা কি? অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। তাহলে দেখো তো 4 স্কোয়ার মানে হচ্ছে 16। আর ইলেকট্রন সংখ্যা বের করার উপায় বা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার উপায় হচ্ছে 2n স্কোয়ার। তাহলে দেখো তো 2n স্কোয়ার মানে হচ্ছে 32। এটা n স্কোয়ার দিয়ে বের করেছি, এটা 2n স্কোয়ার দিয়ে বের করছি, তাই না? তাহলে n স্কোয়ার দিয়ে বের করছি আর 2n স্কোয়ার দিয়ে বের করছি। দেখো আলটিমেটলি এমসিকিউতে আসলে কিন্তু সরাসরি ফর্মুলা দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা, কিন্তু এইটা তো ছিল বেসিক। বেসিক জানা থাকলে তোমার এন এর ভ্যালু 3 দিক আর যেটাই দিক না কেন, 2 দিতে পারে, 1 দিতে পারে, 5 দিতে পারে, তুমি কিন্তু বের করতে পারবা, তাই না? দেখো খুবই ইজি একটা কনসেপ্ট দাঁড় করাইলাম এখানে, যে কনসেপ্ট থেকে সহজেই তুমি এই ধরনের প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারবা। অনেক সহজ না? এটা তোমরা এইচএসসি তে কিন্তু পড়ে আসছো। এখন এই যে দেখো কোয়ান্টাম সংখ্যার যে কনসেপ্ট, সেখান থেকে আমরা 4টা ফর্মুলা তোমাদেরকে শেখাবো। এখন 4টা ফর্মুলা তোমাদেরকে শেখাবো। এই পুরো জিনিসটা আমরা বেসিকের জন্য শিখলাম। এখন 4টা ফর্মুলা তোমাদেরকে শেখাবো। 4টা ফর্মুলা দেখো কি কি 4টা ফর্মুলা? 4টা ফর্মুলা হচ্ছে, যদি এন দেওয়া থাকে, হ্যাঁ এন দেয়া থাকলে হ্যাঁ 1 নাম্বার অরবিটাল বের করার ফর্মুলাটা কি? অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার, মোট অরবিটাল। হ্যাঁ, আর 2 নাম্বার হচ্ছে মোট ইলেকট্রন, সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারে বা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। আর যদি এল দেয়া থাকে, অর্থাৎ যদি এল এর ভ্যালু দেওয়া থাকে, তাইলে কি করব? উপশক্তি স্তরে অরবিটাল নাম্বার বের করার উপায় হচ্ছে 12 + 1 এবং ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা যদি বের করতে চাই তাহলে 2 × 12 + 1, জাস্ট এই ফর্মুলার সাথে 2 গুণ হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে কখনো কখনো এমসিকিউতে দেখবা সরাসরি এই ধরনের প্রশ্নও দিয়ে দিচ্ছে, যে ফর্মুলাটা আসলে কি, সরাসরি এই ধরনের প্রশ্নও কিন্তু দিয়ে দিচ্ছে। কখনো কখনো এমসিকিউতে এই ধরনের কোশ্চেন দেখবা যে উপশক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলাটা কি, হ্যাঁ উপশক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলাটা কি। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে দেখবা, উপশক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা। ঠিক আছে, এটাও কিন্তু দেখবা মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসবে, উপশক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা। হ্যাঁ, অনেকগুলো জায়গায় এসেছে। ওকে ফাইন, তাহলে এন দেওয়া থাকলে ফর্মুলা এই 2টা এবং এল দেওয়া থাকলে ফর্মুলা এই 2টা। এবার তোমরা আমাকে বলো, যদি এন এর ভ্যালু হতো 5, এন সমান 5, তাইলে মোট ইলেকট্রন কয়টা হতো? এটা একটা প্রশ্ন তোমাদের কাছে আমার। এন এর ভ্যালু 5 হলে মোট ইলেকট্রন কয়টা হতো? তাহলে বুঝবো এই কনসেপ্টটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো। এরপরে আমরা কোশ্চেন সলভে চলে যাব। এন এর ভ্যালু যদি হয় 5, তাইলে মোট ইলেকট্রন কয়টা? যারা পারবে না তারা সবাই এক একটা গাধা, শুধু গাধা না, যারা মানে গাধা এবং গাধিনী দুইটাই, যারা পেরে যাবে তারা সবাই বুদ্ধিজীবী। ওকে, হাই সবাই দেখি পেরে যাচ্ছে, সবাই দেখি তোমরা পেরে যাচ্ছ। ফাইন, ওকে। এবার মিন টাইমে তোমরা একটা জিনিস দেখো, এন এর থেকে এল এর ভ্যালু কিন্তু বড় হতে পারবে না। কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে সত্য মিথ্যা যাচাই টাইপের কোশ্চেনে। এন এর থেকে এল এর মান কম হইতে পারবে না, বেশি হইতে পারবে না। এন এর থেকে এল এর মান সব সময় কম হবে। এন এর মান 4 মানে এল এর মান অবশ্যই 4 এর কম হইতে হবে, 3 পর্যন্ত হইতে পারে। দেখো সর্বোচ্চ কিন্তু 3। এন এর মান যত, এল এর ভ্যালু তার সমান হইতে পারবে না, কম হতে হবে। এল এর মান এবং এম এর মান সমান হইতে পারবে, কিন্তু এল এর থেকে এম এর মান বড় হইতে পারবে না। এই জায়গাগুলোতেই কিন্তু তোমাদেরকে আটকাবে। শুধু জাস্ট দুটো জিনিস মাথায় রাখো, এন এর থেকে এল সমান হইতে পারবে না, ছোট হবে। এল থেকে এম বড় হইতে পারবে না, সমান হইতে পারবে, ছোট তো হইতে পারবে। আর এস এর ভ্যালু সাধারণত 3টা হয়, একটা ইলেকট্রনের জন্য +1/2, একটা ইলেকট্রনের জন্য -1/2। দুইটা ইলেকট্রন যদি কখনো বলে তাহলে +-1/2। একটা ইলেকট্রন যদি বলে তাহলে দুইটা মান পসিবল, +1/2 অথবা -1/2। যদি কখনো বলে জোড়া ইলেকট্রনের জন্য তাহলে +-1/2। এতটুকুই। ওকে ফাইন,
তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই দেখবা তোমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কোনো কোশ্চেনেই আর আটকাচ্ছ না। ওকে, তো চলো এবার আমরা কোশ্চেন সলভে চলে যাব। সবাই দেখি 50-50 লিখতেছো, সবাই 50-50। সবাই 50-50 লিখছো। ওকে, তাহলে বুঝলাম যে না, এই টপিকে তোমরা মাস্টার হয়ে গেছো। হ্যাঁ, এই টপিকে তোমরা মাস্টার হয়ে গেছো। হ্যাঁ, তবে আরো বেশি মাস্টার যদি হইতে চাও, সব টপিকে সব সাবজেক্টে প্রত্যেকটা টপিক টু দ্য পয়েন্টে পড়ে পড়ে মাস্টার হইতে চাও, তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে নেটওয়ার্ক 4.0। ওকে, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কোশ্চেন সলভে। হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? বললাম না যে সরাসরি ডেফিনেশন থেকে কোশ্চেন আসবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? দেখো, অনেকগুলো জায়গাতে কিন্তু কোশ্চেনটা এসেছে। আমরা বলছিলাম না, প্রধান কোয়ান্টাম সংখ্যা আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। ওকে, তাহলে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে কি প্রকাশ করছে? আকৃতি প্রকাশ করছে। আরো মোর স্পেসিফিক্যালি উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করছে, তাই না? উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করছে। ওকে, 2s অরবিটালে নোড থাকে কয়টি? 2s অরবিটালে নোড থাকে কয়টি? মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন ফেস করবা। নোড বের করার উপায় হচ্ছে n-1। নোডের কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড। তো আমাদের যে নোডগুলো থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে, দেখো একটাই ফর্মুলা ইউজ করবা। হ্যাঁ, n-1। ওকে, এখন দেখো n-1, তাহলে দেখো এলটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে জাস্ট ফর্মুলার জন্য। n-l-1 l, হ্যাঁ, মানে অনেক কিছু আছে। হ্যাঁ, মানে অনেক কিছু। যেমন দেখো n-l-1, হ্যাঁ, অ্যাঙ্গুলার নোড আমরা বের করতে পারি, রেডিয়াল নোড বের করতে পারি এটা দিয়ে, আবার মোট নোড বের করতে পারি হচ্ছে এটা দিয়ে। তাহলে দেখো l কাটাকাটি হয়ে কি হয়? n-1 থাকে। ঠিক আছে, আলটিমেটলি এই নোড মানে হচ্ছে মোট নোড, কতগুলো অ্যাঙ্গুলার নোড এবং কতগুলো রেডিয়াল নোড আছে। হ্যাঁ, ধইরা নিও না যে এটা বলতে আসলে অ্যাঙ্গুলার নোডকে বোঝাচ্ছে, এটা বলতে রেডিয়াল নোডকে বোঝাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এবার দেখো n-1। ওকে, তো এটা যদি বসাও, n এর ভ্যালু তো বের করতে পারো, তাই না? n এর ভ্যালু তো বের করতে পারো। ওকে, তাহলে এবার দেখো n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা হচ্ছে এখানে 2 মাইনাস 1, তার মানে উত্তর হচ্ছে 1। তাইলে এই ধরনের কোশ্চেন যদি আবার রিপিট হয়, তাহলে 3s অরবিটালের নোড কয়টা? তাহলে দেখো n-1, তাহলে দেখো 3-1, তাহলে হচ্ছে 2টা। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে 2s অরবিটালে নোড হচ্ছে মাত্র একটা। ঝটপট কিন্তু কোশ্চেন সলভ করতে হবে, দেখি কোশ্চেন সলভ করতে পারতে হবে। ইলেকট্রন অরবিটাল কোয়ান্টাম সংখ্যা l = 3 হলে m এর মান কত? দেখো l থেকে m এর মান বের করার উপায়টা কি? -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত। ওকে, -l থেকে +l পর্যন্ত। তাহলে দেখো 3 এর জন্য আমাদের কি কি ভ্যালু হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে +-3, +-2, +-1, 0। খুবই ইজি কোশ্চেন, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমাদের এল এর ভ্যালু দেওয়া থাকলে এম এর ভ্যালুটা কেমনে বের করে, এল এর ভ্যালু দেওয়া থাকলে এম এর ভ্যালু কেমনে বের করে। তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাস করবা, গত ক্লাস করে যারা শেষ পর্যন্ত ছিলা, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক কিন্তু একদম পানি বানাই দিছিলাম, তাই না? সো শেষ পর্যন্ত ক্লাসে থেকে দেখবা,
প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, ফাঁকিবাজি তো অনেক করেছো। নেটওয়ার্ক 4.0 কিন্তু ফাঁকিবাজি করা যাবে না। নেটওয়ার্ক 4.0 কোনো ফাঁকিবাজি চলবে না। আসো, 2p অরবিটালে nl এবং m এর মান যথাক্রমে, তাহলে 2p অরবিটাল, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি প্রথম সহগটা হচ্ছে n, l মানে p এর ভ্যালু হচ্ছে 1 আর m এর ভ্যালু 1 যদি হয় তাহলে দেখো 2p বলেছে, তাহলে -1 0 +1, তাহলে 2 1 2 1 -1 0 +1। দেখছো কোয়ান্টাম সংখ্যার বেসিকটা শিখেছো না? এখন কিন্তু সবকিছু খুব ইজি লাগবে। বেসিকটা যখন শিখে ফেলছো তখন সবকিছু কিন্তু অনেক ইজি। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটালটা কি? তাহলে n = 4, তাহলে 4 l = 1 মানে কি? l = 1 মানে হচ্ছে p অরবিটাল, তার মানে p অরবিটাল। দেখো কোশ্চেন দেখেই কিন্তু অ্যান্সার করতে পারছো। n = 4 l = 1, তাহলে l এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল, l এর মান যদি 1 হয় p অরবিটাল, l এর মান যদি 2 হয় তাহলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। এটা কে না জানে? ক্লাস 1 এর পোলাপানরে শেখাইলেও কিন্তু এটা বলতে পারবে, তাই না? ওকে ফাইন। আরে বাবা বাবা, কোশ্চেন একটা বোর্ডে আসার সাথে সাথেই সবাই ঝাঁপায় পড়তেছে অ্যান্সার করার জন্য। ফাইন, এইভাবে নেক্সট জিএসটি এগ্রিতে এইভাবে সবগুলো কোশ্চেন, অন্তত কেমিস্ট্রির সবগুলো কোশ্চেন এভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ ফাইন। কোয়ান্টাম সংখ্যা n = 2 l = 1 হলে অরবিটালটা কি? দেখো n = 2 l = 1, তাইলে 2 1 এর জন্য হচ্ছে p অরবিটাল, তাহলে দেখো 2p অরবিটাল। মানে জাস্ট এটা তোমাদের কাছে একের ঘরের নামতার মতো। ছোটবেলায় একের ঘরের নামতা মুখস্থ করছে না, দুইয়ের ঘরের নামতা মুখস্থ করছে না? 1 1 কে 1, 2 1 কে 2, 3 1 কে 3, 4 1 কে 4, 5 1 কে 5, এটাও মুখস্থ করতে 2-3 দিন সময় লাগতো, তাই না? খুব কঠিন লাগতো না ছোটবেলায় একের ঘরের নামতা? দুইয়ের ঘরের নামতা 10 দিন ধরে মুখস্থ করতা। হ্যাঁ, এখন আবার ভাব নিও না ছোটবেলা অনেক ব্রিলিয়ান্ট ছিল, পড়ার আগেই মুখস্থ হয়ে গেছিল, জন্মের আগেই দুইয়ের ঘরের নামতা মুখস্থ করে জন্ম নিছি, এইসব ভাব নেওয়া যাবে না। হ্যাঁ, আসলেই ছোটবেলায় একের ঘরের নামটা আমাদের কাছে কঠিনই লাগতো, তাই না? 1 2 7 9 10 এভাবে তো গুনে ফেলতা। প্রত্যেকের লাইফে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। 1 থেকে 100 পর্যন্ত গুনতে যে সোজা হয়ে যাইতো, উল্টা হয়ে যাইতো। হ্যাঁ, বারবার করে যাইতাম, 100 হইতো না। হইতো না? হইতো তো। সবার লাইফে এরকম ঘটনা ঘটছে। চাইল্ডহুড মেমোরিজ এগুলা। সো যতটা না সহজ একের ঘরের নাম, তার থেকে বেশি সহজ হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো আসো পরের টপিকে যাই। নিচে কোন অরবিটালটি সম্ভব নয়? সম্ভব নয় এই ধরনের কোশ্চেনে চট করে একটা জিনিস মাথায় নিয়ে আসবা। মাথায় নিয়ে আসবা হচ্ছে 1 নাম্বার অরবিটার জন্য একটাই অরবিটাল সম্ভব, 2 নাম্বার 2 এর জন্য 2টা অরবিটাল সম্ভব, 2s এবং 2p। 3 নাম্বার অরবিটার জন্য 3টা অরবিটাল সম্ভব, 3s 3p এবং 3d। আর 4 এর জন্য 4টা, 4s 4p 4d এবং হচ্ছে 4f। আর এর পরবর্তীতে 5 6 7 8 সবার জন্যই সেম। হ্যাঁ ওকে, সবগুলাই সেম। হ্যাঁ, এরপর থেকে সবগুলাই সেম। 5 এর জন্য 4টা অরবিটাল, 6 এর জন্য 4টা অরবিটাল, সবগুলোর জন্য 4টা করে অরবিটাল। তাহলে দেখো উত্তর হচ্ছে 3d সম্ভব, 2p সম্ভব, 3f সম্ভব না, 4d সম্ভব, কারণ 3টা অরবিটাল সম্ভব, sp এবং d সম্ভব, তাই না? f তো সম্ভব না, 3 এর কি f সম্ভব? f তো সম্ভব না 3 এর ক্ষেত্রে। ওকে, এখন যারা গাধা আছো 1 মাস পর তারা কিন্তু গাধা থাকবা না, কারণ নেটওয়ার্ক 4.0 প্রোগ্রামটি এমন ভাবেই আমরা আসলে পড়াবো, গাধা থাকার উপায় নাই। গাধা থেকে বুদ্ধিজীবী হবার একমাত্র প্রোগ্রাম হচ্ছে নেটওয়ার্ক 4.0। ওকে, গাধা থেকে বুদ্ধিজীবী হয়ে যাবা। ওকে, আসো কোন প্রস্তুতি সম্ভব না, এখন কোশ্চেন দেখে কিন্তু পারতে হবে। 2d সম্ভব না, কারণ 2s এবং 2p সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন, কোনটি সঠিক নয় এই কোশ্চেনগুলোর কথাই বলছিলাম। n এবং l সমান হইতে পারবে না, n এর থেকে l এর ভ্যালু ছোট হবে, l এর থেকে m এর মান বড় হইতে পারবে না, l এবং m সমান হইতে পারবে। এই দুটো কথা শুধু মাথায় রাখো। কোনটি সম্ভব নয় বলেছে, দেখো l = 2 হলে 2p অরবিটাল, কিভাবে? n এর মান 3, এটা 2p অরবিটাল সম্ভব, এটা উত্তর। 4 2 তার মানে 4d, এটা সম্ভব, ঠিক আছে।
4 f অরবিটাল, ঠিক আছে, 5 s অরবিটাল। তো দেখো উত্তরটা তো পেয়ে গেছি আমরা। n এর ভ্যালু যেটা সেটা হচ্ছে অরবিট নাম্বার, শক্তি স্তর নাম্বার, আর l এর ভ্যালু আমাদের sp-df অরবিটালটা নির্দেশ করে। 2 মানে d, 3 মানে হচ্ছে f, 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p। তাহলে দেখো তো l এর মান 1 হলে এখানে ঠিকঠাক হতো, 2 যেহেতু দিয়েছে তার মানে এটা কিন্তু ঠিকঠাক নাই। জুয়েল রানা, এটা হচ্ছে পেইড প্রোগ্রামের ক্লাস, হ্যাঁ পেইড প্রোগ্রামের ক্লাস। ফাইন, নিচে কোন অরবিটালটি বৃত্তাকার নয়? বৃত্তাকার কোন অরবিটালটা বলো তো? দেখো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এস অরবিটাল হচ্ছে গোলাকার বা বৃত্তাকার বলতে পারো, হ্যাঁ গোলাকার। পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকৃতির, হ্যাঁ পিটা হচ্ছে ডাম্বেল আকৃতির, আর ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন কিন্তু একটু বেশি হয়। তাহলে বৃত্তাকার 9 বলেছে, তার মানে এস 9 যেটা, এল সমান 0 তার মানে এস, এল সমান 0 তার মানে এস অরবিটাল, এল সমান 0 তার মানে এস অরবিটাল। এটা হচ্ছে পি অরবিটাল, তার মানে এটা হচ্ছে গোলাকার নয়, এটা হচ্ছে ডাম্বেল আকৃতির। বুঝছো, খুবই সহজ কোশ্চেন না? এল সমান 1 যখন বলেছে তার মানে কি পি অরবিটাল, এটা হচ্ছে ডাম্বেল আকৃতির। ওকে, ডাম্বেল আকৃতির, খুবই সহজ কোশ্চেন, দেখে আসলে অ্যান্সার করতে ইচ্ছে করবে এরকম। কোয়ান্টাম সংখ্যা থেকে বেশ অনেকগুলো কোশ্চেন হয়। অরবিটাল সংখ্যা কত? এই যে ফর্মুলা n সমান 4 এর জন্য অরবিটাল সংখ্যা বলেছিলাম না, 4টা ফর্মুলা শিখাবো এখান থেকে সরাসরি, অথবা ক্যালকুলেট করে কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে। n সমান 4 এর জন্য অরবিটাল সংখ্যার কনসেপ্টটা কি? 4টা কিন্তু শিখাইছি তোমাদের, n স্কয়ার, তাহলে 4 স্কয়ার সমান 16, 16টা, 3 হলে হতো 9, 2 হলে হতো 4। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে ডি অরবিটালের মোট সংখ্যা হবে কয়টা? 4 হলে, n সমান 4 হলে ডি অরবিটালের মোট সংখ্যা কত হবে? হ্যাঁ, n সমান 4 হলে দেখো ডি অরবিটালের জন্য, তাহলে দেখো তো ডি অরবিটাল মানে l সমান কত? 0 1 2 3, 3 মানেই হচ্ছে 2 মানেই হচ্ছে ডি অরবিটাল, তাই না? 2 মানেই হচ্ছে ডি, হ্যাঁ 2 মানেই হচ্ছে ডি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ। ডি অরবিটালের জন্য অরবিটাল নাম্বার বের করতে হয় এম এর ভ্যালু দিয়ে, -2 -1 0 +1 +2। এটা কি প্রকাশ করে? dxy dyz dzx x² - y² এবং dz²। তার মানে টোটাল কিন্তু 5টা, তাই না? -2 -1 0 +1 +2। এই কনসেপ্ট তোমরা একাডেমিকে পড়েছো তোমরা। তাহলে কয়টা হবে উত্তর? উত্তর হচ্ছে 5টা। এফ এর জন্য 7টা, এস এর জন্য 1টা, পি এর জন্য 3টা। হ্যাঁ, 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? পি তে অরবিটাল কয়টা? পি তে হচ্ছে 3টা, px py এবং pz, ঠিক আছে? ডি তে হলে হতো 5টা, মাত্রই যে কোশ্চেনটা সলভ করলাম আমরা। 3d উপশক্তি স্তরে অনুমোদিত চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি? 3d তে তুমি চিন্তা করো, 3d চুম্বক কোয়ান্টাম সংখ্যা মানে m এর ভ্যালু তো কাটে নাই না? ওকে, এগেইন চলো আমরা আবারও শুরু করি। ফাইন, দুঃখিত ক্লাসটার নেটওয়ার্ক ইস্যু হবার জন্য। তো আসো আমরা আবার ক্লাসে চলে আসি। 3d উপশক্তি স্তরে অনুমোদিত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো?
অনুমোদিত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো। যেহেতু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বলেছে, তার মানে বুঝতে পারছো এখানে এম এর ভ্যালুটা নিয়ে কাজ করতে বলেছে। এম, এখন এম বের করার জন্য এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করতে হয়, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাই না? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো এই যে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যে ভ্যালুটা, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে -2 থেকে +2 পর্যন্ত, তাহলে দেখো এই 5টা ভ্যালু আমরা পাই। সো কারেক্ট আনসার হচ্ছে 5। পরের কোশ্চেন, n = 4 l = 3 হলে কক্ষপথে অরবিটাল সংখ্যা কতগুলো। l সমান যদি 3 হয় তাহলে বুঝো অরবিটাল সংখ্যা ডিফাইন করতে হয়, অরবিটাল সংখ্যা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয় হচ্ছে m এর ভ্যালু। তাহলে 3 হলে হবে -3, -2, -1, 0, +1, +2 এবং +3। তাহলে অরবিটাল কয়টা হবে টোটাল? অরবিটাল হবে হচ্ছে 7টা। একই টাইপের কোশ্চেন কিন্তু অনেকগুলো সলভ করলাম আমরা, তাই না? এফ অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি এস এ ইলেকট্রন থাকতে পারে 2টা, পি তে থাকতে পারে 6টা, ডি তে থাকতে পারে 10টা এবং এফ এ থাকতে পারে 14টা, তাই না? এটা আমরা বের করেছি কই থেকে? ওই যে কয়টা ইলেকট্রন থাকতে পারে 2 × 12 + 1 এই ফর্মুলা থেকে, যেখানে এস এর জন্য এল এর ভ্যালু কত? 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তুমি এখানে 0 বসিয়ে দেখো, অ্যান্সার পাবা হচ্ছে 2। তুমি এখানে 1 বসিয়ে দেখো, তুমি অ্যান্সার পাবা হচ্ছে 6। তুমি এখানে এল এর ভ্যালু 2 বসিয়ে দেখো, 2 বসাইলে তুমি পাবা হচ্ছে 10। 3 বসিয়ে দেখো, তুমি পাবা 14। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের এই ভ্যালুগুলো আসছে, তাই না? মুখস্থ করার কিছু নাই, কিন্তু ডিরেক্ট আসলে মুখস্থ করার কিচ্ছু নাই। ওকে, মুখস্থ করার কিছুই নাই। ফাইন, তাহলে এফ এর জন্য ইলেকট্রন কয়টা? এফ এর জন্য হচ্ছে 14টা। কোন কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা NLMS, হ্যাঁ সঠিক, হ্যাঁ কোন কোয়ান্টাম সংখ্যা সঠিক এটা হয়তো বুঝাইতে চাইছে। দেখো এটা হচ্ছে n, এটা হচ্ছে m, এটা হচ্ছে l, এটা হচ্ছে m, এটা হচ্ছে s। l এর থেকে m এর মান বড় হয়ে গেছে, তার মানে এটা সত্য নয়। n এর থেকে l এর মান ছোট, l এর থেকে m এর মান ছোট, এটা সত্য। n এবং l সমান হয়ে গেছে, এটা সত্য না। হ্যাঁ, 3 to 1 প্লাস হাফ, 1 0 0 প্লাস হাফ। এখন দেখো কোন কোয়ান্টাম সংখ্যাটি সঠিক যদি বলে, তাহলে অ্যান্সার ডিও কিন্তু সঠিক, তাই না? দেখো n এর ভ্যালু 3 হলে l এর মান কিন্তু 2 হইতে পারে, m এর ভ্যালু 1 হইতে পারে এবং প্লাস হাফ হইতে পারে। n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু কিন্তু 0 হইতে পারে, m এর ভ্যালু কিন্তু 0 হইতে পারে এবং প্লাস হাফ হইতে পারে। সো এক্ষেত্রে দুইটাই সঠিক, হ্যাঁ এক্ষেত্রে দুইটাই সঠিক। ওকে, না না সম্পূর্ণ কোর্স ফ্রি না। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অবাস্তব, তার মানে কোনটা আসলে মিথ্যা সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ দেখো এটা কিন্তু সত্য, এল এর থেকে এম এর ভ্যালু বড় হয়ে গেছে, তার মানে এটা কিন্তু মিথ্যা। এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, এম এর ভ্যালু +1, এস এর ভ্যালু প্লাস হাফ, তার মানে এটা কিন্তু আবার সত্য। কারণ এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু 1 হতে পারে, এম এর ভ্যালু +1 0 -1 হতে পারে। এন এর ভ্যালু 2 হইলে এল এর ভ্যালু 0 হইতে পারে, এম এর ভ্যালু +1 কিন্তু হইতে পারে না। মানে এক্ষেত্রে এ এবং সি দুইটাই সত্য। দেখো এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, এস এর ভ্যালু প্লাস হাফ সম্ভব। এন এর ভ্যালু 2 হলে এল এর মান 1 সম্ভব, এম এর মান +1 সম্ভব, এস এর ভ্যালু প্লাস হাফ সম্ভব। তাহলে দেখো এ এবং সি দুইটাই কিন্তু সত্য। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয় বলেছে? সম্ভব নয়। তাহলে দেখো 2 1 0 সম্ভব, 3 1 2 এইটা সম্ভব নয়, 1 0 0 এটা সম্ভব -হাফ, 2 0 0 এটা সম্ভব। তার মানে শুধুমাত্র বি নাম্বার অপশনটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এল এর থেকে এম এর ভ্যালু তো বড় হইতে পারবে না, এল এর থেকে এম এর ভ্যালু বড় হইতে পারবে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? ডি ইলেকট্রনের জন্য সঠিক, তাহলে এটা হচ্ছে এন, এল, এম এবং এস। তাহলে দেখো ডি মানে হচ্ছে এল এর ভ্যালুটা হইতে হবে 2, ডি মানে এল এর ভ্যালু হইতে হবে 2, কারণ এস এর জন্য এল এর ভ্যালু 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2। তাহলে এল এর ভ্যালু 3 যেগুলো সেগুলো আগেই বাদ। 4 2 1 0, এস এর ভ্যালু তো 0 হইতে পারবে না,
তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখছো অনেকগুলো কোশ্চেন সলভ করছো, এখন কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে তোমাদের কাছে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের টাইপ 2 তে। আমরা এবার আমাদের টাইপ 2 তে চলে যাব, বর্ণালীতে চলে যাব। হ্যাঁ, বর্ণালী অর্থাৎ আমাদের পর্ব 5 বা টাইপ 5 এ। টাইপ 4 আমরা কোয়ান্টাম সংখ্যা শেষ করলাম, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা থেকে আশা করছি যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা, কারণ আমি অনেকগুলো কোশ্চেন, প্রায় 30টার মতো কোশ্চেন সলভ করেছি। ইভেন কোয়ান্টাম সংখ্যার বেসিকটা ক্লিয়ার করার পরে তারপর কোশ্চেন সলভ করছি, তাই না? তাহলে এখন আশা করছি এই টপিক থেকে কোনো কোশ্চেনে তোমাদের আর আটকানোর কথা না। ওকে, এবার আমরা বর্ণালী শুরু করার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। দুইটা জিনিস একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, দুইটা জিনিস সম্পর্কে। বর্ণালীর বিভিন্ন অঞ্চল, হ্যাঁ, বর্ণালীর বিভিন্ন অঞ্চল সমূহ, ঠিক আছে? অঞ্চলগুলো কি, চলো সেগুলো আমরা একটু শিখে ফেলি, এগুলো থেকে বেশি কোশ্চেন হয়। মহা গামা রঞ্জন অতি ওকে, এখানে আমরা মূলত কি পড়লাম? এখানে মূলত আমরা বর্ণালীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানার চেষ্টা করলাম। অঞ্চলগুলো বলতে আসলে কি বোঝায় দেখো, খুব সহজে দেখো, আমরা এটা একটু মাথায় রাখবো। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও, এটা মনে রাখলে সুবিধা কি? এটা মনে রাখলে সুবিধা হচ্ছে এই যে বিভিন্ন অঞ্চল সমূহের নাম তরঙ্গ দৈর্ঘ্যের নিম্ন ক্রম থেকে উচ্চ ক্রমের দিকে আমি মুখস্থ রাখতে পারবো। মানে উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। মহা মানে হলো মহাজাগতিক, গামা হচ্ছে গামা রশ্মি, রঞ্জন মানে হলো এক্স রে রশ্মি, অতিবেগুনি মানে হলো আলট্রাভায়োলেট, দৃশ্যমান অবলা মানে অবলোহিত, মেয়ের মানে মাইক্রোওয়েভ, রেডিও মানে হচ্ছে রেডিও বা বেতার তরঙ্গ, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। এই কোশ্চেন দেখবা নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে এই সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখো, তাইলে দেখবা এই টাইপের কোশ্চেন গুলো তুমি ইজিলি সলভ করতে পারছো। মহাজাগতিক গামা রঞ্জন থেকে আস্তে আস্তে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম আর এইখানে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলা নিশ্চয়ই জানা আছে, হ্যাঁ, ই সমান hc ডিভাইড বাই ল্যামডা। তাহলে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি বলতো? শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার নিউ ইজ ইকাল টু সি ডিভাইড বাই ল্যামডা, এটাও তো জানা আছে, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সেটাও ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কম সেখানে নিশ্চয়ই শক্তির মান বেশি, যেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম সেখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের ভ্যালুও বেশি, তাই না? এইটা কম, তার মানে আমরা বলতে পারি ই বেশি, নিউ বেশি, ফ্রিকোয়েন্সি বেশি। আবার এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে ক্লাস হবে, চলছে না? ওকে, নেটওয়ার্ক মনে হয় রোজা আছে, তাই না? নেটওয়ার্ক রোজা আছে বলে এরকম সমস্যা করতেছে। নেটওয়ার্ক রোজা রেখে দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য এরকম সমস্যা করছে। আচ্ছা আসো, এই যে মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও, আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স অনুযায়ী আমরা এই সিকোয়েন্সটা তৈরি করেছি, তাই না? তাহলে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে গেলে বাড়ছে এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক,
তাইলে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম সেখানে শক্তি বেশি, ফ্রিকোয়েন্সিও বেশি। যেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেখানে শক্তিও কম, ফ্রিকোয়েন্সিও কম। তাইলে তোমাকে যদি বলা হয় এখানে কার কম্পাঙ্ক সব থেকে কম, নিশ্চয় রেডিও। কার কম্পাঙ্ক সব থেকে বেশি, মহাজাগতিক। এরকম অপশন দিলে, 4টা অপশন যদি দেয় তার মধ্যে কোনটা উপরে রয়েছে কোনটা নিচে রয়েছে সেইটা আইডেন্টিফাই করার জন্য হলেও তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। মহাগামা রঞ্জনতি, দৃশ্যমান, অবলা, মাইক্রোওয়েভ, রেডিও। আমরা কিন্তু কোশ্চেন দেখবো, কিছুক্ষণ পরে দেখবা এরকম কোশ্চেন ফেস করছো। ওকে, এখন নেটওয়ার্ক ঠিকঠাক আছে, এটা মুখস্থ করে ফেলো, সবাই মুখস্থ করো, আমার সাথে সাথে মুখস্থ করো, এটা কিন্তু কাজে লাগবে, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। ওকে, এইবার আসো দৃশ্যমান আলোর জন্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটাও মনে রাখতে হবে তোমাদের। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটাও তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেনি আ স হ ক লা। ঠিক আছে, বেনি আসহ কলা তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো, বেনি আসহ কলা হচ্ছে 7 রঙের জন্য। বেনি আসহ কলা হচ্ছে 7 রঙের জন্য, তাই না? এটাতে আমরা কি মনে রাখতে পারি, বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, নীল, আতে হলো আসমানি, হ্যাঁ, দন্তের সাথে হচ্ছে সবুজ, হতে হলো হলুদ, কতে হলো কমলা, লাতে হলো লাল। ঠিক আছে, এবার এখানেও কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে, এখানেও কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়ছে, তাই না? এটা হচ্ছে ল্যামডা সব থেকে কম আর এটা ল্যামডা সব থেকে বেশি। কারণ আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, তাই না? 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এবার দেখো এখানে ল্যামডা কম, এখানে ল্যামডা বেশি। বেগুনি বলের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এবার যদি তোমাকে প্রশ্ন করি কোন বর্ণের কম্পাঙ্ক সব থেকে কম, তাহলে নিশ্চয়ই লাল বর্ণ। কোন বর্ণের কম্পাঙ্ক সব থেকে বেশি, তাহলে নিশ্চয়ই বেগুনি বর্ণ। আবার যদি বলা হয় শক্তি সব থেকে বেশি, শক্তি সব থেকে কম, সেটাও তো আমরা এই কনসেপ্ট থেকে বের করতে পারবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে হচ্ছে সেখানে শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম মানে তো না। ওকে, তো আসো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। ওকে, তাহলে দেখো উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে তাইলে শক্তির ভ্যালু কোথায় বেশি কোথায় কম? শক্তি উপরে বেশি কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম, ফ্রিকোয়েন্সি উপরে বেশি কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম। এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে ই কম এবং ফ্রিকোয়েন্সির ভ্যালুও কম। আরেকটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য, সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত, 380, 424, 450, 500, 575, 590, 647। এই যে দেখো আমরা প্রথমের ভ্যালুগুলো শুধু মনে রাখবো, 380, 424। বিভিন্ন ম্যাথ করতে গেলে এটা কিন্তু কাজে লাগবে এবং সরাসরিও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সীমা কত? হ্যাঁ, একটু মুখস্থ করতে হবে। 380, 424, 450, 500, 575, 590, 647, শেষ। এখন আমরা কি জানি 380 থেকে 780, তাহলে এটা 380 দিয়ে শুরু, এটা 780 দিয়ে শেষ। হ্যাঁ, 380 থেকে 424 এভাবে, 424 থেকে 450, মানে পরেরটার লোয়ার লিমিট আগেরটার আপার লিমিট। 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780 ন্যানোমিটার,
এগুলো সবই হচ্ছে ন্যানোমিটার এককে। হ্যাঁ, সবই হচ্ছে ন্যানোমিটার এককে। দেখো মুখস্থ হয়ে গেল। এটা কিন্তু ম্যাথ করতে যে যেমন কাজে লাগবে, ইভেন সরাসরি এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। ওকে, ম্যাথ করতে যেমন কাজে লাগবে, সরাসরি এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। তো এই চার্টটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চার্ট হচ্ছে এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট হচ্ছে এটা। একটু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে যে আমাদের বর্ণালীর ক্ষেত্রে মহাগামা, রঞ্জনতি, দৃশ্যমান, অবলা, মাইক্রোওয়েভ, রেডিও এবং বেনিয়াস, হকলা, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কোথায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোথায় তরঙ্গ দৈর্ঘ্য কম। ওকে ফাইন। এবার আসো, এবার আমাদের দুটো জিনিস জানবো আমরা। দুটো জিনিস জানবো। একটা হচ্ছে বর্ণালী ম্যাথ করার সময় আমাদের কি ফর্মুলা মাথায় রাখতে হবে। বর্ণালী ম্যাথ করার সময় 1 divided by lambda is equal to nu bar RH 1 by n1 square 1 by n2 square। আমরা সেই n1 n2 এর ভ্যালুগুলো জানি। n1 হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইলেকট্রন এখন কোথায় আছে, v1 এর মতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। n2 মানে ইলেকট্রন আগে কোথায় ছিল, পাস্ট, ভার্বের পাস্ট ফর্মের মতো। আর এইচ এর ভ্যালু হচ্ছে 10, 96, 78 পার সেন্টিমিটার, অথবা 1.097 into 10 to the power 5 পার সেন্টিমিটার, অথবা 1.097 into 10 to the power 7 পার মিটার। এগুলো মনে রাখতে হবে। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ফর্মুলা দিয়ে আমাদের বিভিন্ন ম্যাথ করতে হয়, তাই না? একটা নতুন ফর্মুলা তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে রেখার সংখ্যা বের করার ফর্মুলা কি। বর্ণালীতে রেখার সংখ্যা যদি কখনো বলে, তাহলে n2 minus n1 n2 minus n1 plus 1 divided by 2 divided by 2। আচ্ছা, এবার আরো কিছু ফর্মুলা শিখবো আমরা। যদি কখনো এরকম বলে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, তাইলে নিশ্চয় বুঝতে পারছো n1 সমান লাইম্যান বামার 2 আর n2 সমান কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, সর্বোচ্চ যদি কখনো বলে, হ্যাঁ সর্বোচ্চ যদি কখনো বলে, তাহলে n2 এর ভ্যালু হবে সর্বনিম্ন। মনে রাখবা n1 plus 1, এটা হচ্ছে কনসেপ্ট, n1 plus 1। আর যদি কখনো কোশ্চেনটা এরকম হয় বামার সিরিজের সর্বনিম্ন হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটা দেখো n1 n2 এবং অঞ্চল সম্পর্কে। তার আগে আমরা যে কনসেপ্ট সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি কখনো এরকম বলে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের কথা যদি বলে, তাইলে n1 সমান বামার জন্য তো ফিক্স, তাই না, 2। তো n2 সমান কি হবে, ল্যামডা যদি হয় মিনিমাম, n2 হবে ম্যাক্সিমাম, তখন হবে ইনফিনিটি, তখন হবে ইনফিনিটি। এটা মনে রাখতে হবে, হ্যাঁ এটা মনে রাখতে হবে। এটা কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ। আর এই পার্সনে আছে লাইম্যান হলে হলো 1 2 3 4 5। n2 এর ভ্যালু কোথায়, এক নম্বর শক্তি স্তরে ফিরে আসবে। কই থেকে ফিরে আসবে, 2 3 4 থেকে ফিরে আসতে পারে। 2 হলে 3 4 5 থেকে ফিরে আসবে। 3 হলে 4 5 6 ফিরে আসতে পারে। 5 6 7 থেকে ফিরে আসতে পারে। 6 7 8 থেকে ফিরে আসতে পারে। অঞ্চলগুলো কি কি হবে দেখো, লাইম্যান হলে অতিবেগুনি আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান, অবলোহিত, এই চারটা একটু মাথায় রাখতে পারো, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম যখন কোশ্চেন করে, এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী থেকে এইখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন করতে পারে। সো এই হচ্ছে বর্ণালী রিলেটেড বেসিক। হ্যাঁ, এবার আমরা চলে যাব কোশ্চেন সলভে। বর্ণালী রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছে, কোশ্চেন সলভে চলে যাব। হ্যাঁ,
এবার আমরা কোশ্চেন সলভে চলে যাব। দেখবা ওই কনসেপ্ট থেকেই আমাদের বারবার কোশ্চেন সলভ করতে হচ্ছে। নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলেছে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে আমরা মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও পড়লাম না? উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়তে থাকে, তাই না? উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত বাড়তেছে। তাহলে যে সবার নিচের দিকে রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। মহা গামা রঞ্জন অতিবেগুনি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও। দেখো মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও। তাহলে দেখো ইনফ্রারেড মানে হচ্ছে আইআর, হ্যাঁ আইআর, ইনফ্রারেড মানে হচ্ছে আইআর। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলোহিত আইআর মাইক্রোওয়েভ রেডিও। তাহলে দেখো আমাদের আলটিমেটলি আইআর রশ্মিটাই হচ্ছে আমাদের সবার নিচে অবস্থিত। ওকে, এই নেটওয়ার্ক 4.0 তেও কিন্তু কাজ হচ্ছে না, নেটওয়ার্ক 5.0 দরকার, তাই না? ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? তার মানে কোনটা সবার উপরে রয়েছে? মহাজাগতিক আছে, গামা আছে, মহাগামা। দেখো মহাজাগতিক গামা, ওই সিকোয়েন্সটা থেকে কত জায়গায় প্রশ্ন এসেছে, অনেক জায়গায় প্রশ্ন হচ্ছে এবং হবে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? 380 থেকে 780, অথবা কোথাও কোথাও 380 থেকে 700 ন্যানোমিটার। এটাকেও কারেক্ট হিসেবে ধরা হয় বিভিন্ন জায়গায়। পরের কোশ্চেন, দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি নিচের কোনটি? তাহলে দেখো দৃশ্যমান আলোর মধ্যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি? দৃশ্যমান আলোর মধ্যে মহাগামা রঞ্জনতি, এটার মধ্যে যে দৃশ্যমান তার মধ্যে বেনিয়া সহ কলা, তার মানে লাল হচ্ছে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, তাই না? উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। খুবই সহজ কোশ্চেন, যেহেতু আমরা কনসেপ্ট বুঝে ফেলেছি। লাল বর্ণের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি? লাল বর্ণের তোমাদেরকে কিন্তু বলেছিলাম 647 থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। 647 থেকে, তার মানে 650 ন্যানোমিটার হচ্ছে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো মানগুলো যদি তুমি মুখস্থ না করো তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারবা না। বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সব থেকে বেশি? শক্তি সব থেকে বেশি, তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে কম? তার মানে কি উপরের দিকে রয়েছে? মহা গামা রঞ্জন অতি। তাহলে মহা, এটা হচ্ছে আইআর, হ্যাঁ আইআর মনে রাখবা, ইনফ্রারেড। মাইক্রোওয়েভ রেডিও নিচের দিকে, এটা হচ্ছে ইউভি। তাহলে মহাগামা রঞ্জন অতি বেগুনি দৃশ্যমান অবলোহিত মাইক্রোওয়েভ। তাহলে আল্ট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। দেখো ওই সিকোয়েন্সটা তোমাকে কিন্তু অনেক হেল্প করছে এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। ওই সিকোয়েন্সটা তোমাকে কিন্তু অনেক হেল্প করছে, তাই না? অনেক হেল্প করছে এই সিকোয়েন্সটা, তোমাকে অনেক হেল্প করছে এবং হেল্প করবে। হ্যাঁ, কোশ্চেন দেখার সাথে সাথে কিন্তু তোমরা অ্যান্সার বের করে ফেলবা, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার বের করে ফেলবা। আঙুলের ছাপ হিসেবে ধরা হয়, হ্যাঁ আঙুলের ছাপ হিসেবে ধরা হয়, কালার কেমিক্যাল রিয়াকশন না, অ্যাটমিক স্পেকট্রাম মানে অ্যাটমিক বর্ণালীকে আঙুলের ছাপ হিসেবে ধরা হয়। হ্যাঁ, আঙুলের ছাপ হিসেবে কোনটা ধরা হয় মনে রাখবা? অ্যাটমিক স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী, আণবিক বর্ণালী হচ্ছে দেখো আঙুলের ছাপ হিসেবে ধরা হয় কোনটা? আণবিক বর্ণালী। হ্যাঁ, আণবিক বর্ণালী আঙুলের ছাপ হিসেবে ধরা হয়। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলে রশ্মি পাওয়া যায়? দেখো দৃশ্যমান, আমরা চার্ট থেকে বললাম না যেখান থেকে কোশ্চেন আসবে, বামারটা হচ্ছে আমাদের দৃশ্যমান, বামারটা হচ্ছে দৃশ্যমান, ঠিক আছে? বামার আলোক রশ্মিটা হচ্ছে দৃশ্যমান, কি মনে থাকবে না? ফাইন। কোন সিরিজে লাইন দেখা যায় না? দেখা যায় না, দেখো লাইমেন, বামার, প্যারসন, ব্র্যাকেট, ফোর্ন এগুলো পড়েছি আমরা। হামফ্রেশ বলে আরেকটা সিরিজ আছে, তবে থমসন বলে কোনো সিরিজ নাই। থমসন বলে কোনো সিরিজ নাই। হামফ্রেশ একটা সিরিজ আছে, হাজারিনাক স্যারের গুহ স্যারের বইতে এসেছে হামফ্রেশ সিরিজ, N1 এর জন্য 6। হ্যাঁ ওকে, অনেক ইজি কোশ্চেন। উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ চতুর্থ শক্তি স্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে কি বলা হয়? যদি চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে তাহলে লাইমেন, বামার, প্যারসন, ব্র্যাকেট। যদি পঞ্চমে ফিরে আসে তাহলে ফোন।
জাস্ট ওই চার্ট থেকে যদি তোমার চার্টটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে, এই কোশ্চেনগুলো তোমার কাছে একদম ইজি। প্যাশন সিরিজের জন্য কোনটা সঠিক? প্যাশন, লাইমেন বামার প্যাশন। তার মানে n1 এর ভ্যালু হচ্ছে 3 আর n2 এর ভ্যালু হইতে পারে 4 5 6। n1 এর ভ্যালু 3, n2 এর ভ্যালু 4 5 6 হইতে পারে। কারণ 3 নাম্বার শক্তি স্তরে চলে আসবে কত নাম্বার শক্তি স্তর থেকে? 4 5 6 থেকে আসতে পারবে, 4 5 6 থেকে আসতে পারবে। ঠিক আছে। রিডবার ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে বামার সিরিজের দ্বিতীয় লাইন বলেছে, তাহলে n1 সমান কত? লাইমেন বামার। n2 সমান n1 প্লাস যততম লাইন। এইভাবে n2 বের করতে হয়। 2 প্লাস কততম লাইন? দ্বিতীয় লাইন, তাহলে 4। তাহলে এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 1 ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH 1 বাই n1 স্কয়ার n2 স্কয়ার। তাহলে RH এর ভ্যালুটা বসাইতে হবে না, 1 বাই 4 মাইনাস 1 বাই 16, কারণ 4 স্কয়ার আর 2 স্কয়ার। তাহলে RH নিচে হচ্ছে 16, যার মধ্যে 4 মাইনাস 1, তাহলে 3 RH ডিভাইড বাই 16, এটা হচ্ছে 1 ডিভাইড বাই ল্যামডা এর ভ্যালু। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 16 বাই 3RH। ঠিক আছে, 16 বাই 3RH। দেখো খুবই ইজি, কনসেপ্টটা জানা থাকলে এই ধরনের কোশ্চেন তোমার কাছে খুবই সহজ। হ্যাঁ, কনসেপ্ট জানা থাকলে তোমার কাছে কোশ্চেনগুলো খুবই সহজ। দেখো আমরা কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে এত বড় একটা ম্যাথ সলভ করে ফেললাম। সো নেটওয়ার্ক 4.0 তে তোমার ঠিক প্রত্যেকটা ক্লাস এইভাবেই আমরা নিব, শুধু নেটওয়ার্কের ইস্যু থাকবে না। নেটওয়ার্ক 4.0 থাকবে কিন্তু নেটওয়ার্কের কোনো ইস্যু থাকবে না। ওকে, তো এবার চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। বামার সিরিজের জন্য এইচবি রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? হ্যাঁ, এইচবি, হ্যাঁ বামার সিরিজের জন্য এইচবি রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো আমাদের কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমাদের আরএইচ এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। ইউজ ক্যালকুলেটর। হ্যাঁ, এটা হচ্ছে ইউজ ক্যালকুলেটর। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করে বাসায় সলভ করবা। ঠিক আছে, দেখো ভ্যালুগুলো দেওয়াই আছে। বামার সিরিজের কথা বলেছে, এইচবি রেখার তরঙ্গ দৈর্ঘ্য বলেছে। হ্যাঁ, এইচ এ এইচ বি মানে দ্বিতীয় লাইনের জন্য বলেছে। হ্যাঁ, বামারের জন্য কত? n1 সমান 2, এইচবি রেখা, হ্যাঁ পরবর্তী দ্বিতীয় রেখা। ঠিক আছে, সো আগের ম্যাথের মতো n2 বের করতে গেলে কি করতে হবে? n1 প্লাস যততম লাইন বা যততম রেখা। ক্যালকুলেটর ইউজ করে সলভ করবা এটা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে। আয়ন শনাক্তকরণে। হ্যাঁ, আয়ন শনাক্তকরণ। হ্যাঁ, টপিকটা তোমরা অনেকেই বাদ দিয়ে দাও, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। সো চলো, খালি চোখে যে বর্ণগুলো দেখা যায় সেগুলো এখন তোমাদেরকে শেখাবো। শিক্ষা পরীক্ষায় যে বর্ণগুলো দেখা যায় খুব সহজ টপিকটা, কিন্তু তোমরা অনেকে আসলে ভুল করো। হ্যাঁ, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ বর্ণ দেখায়। ঠিক আছে, সোডিয়াম সোনালী হলুদ বর্ণ দেখায়। এরপর লিথিয়াম, লতে লাল বর্ণ দেখায়। পটাশিয়াম হচ্ছে বেগুনি বর্ণ দেখায়। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল বর্ণ দেখায়। কপার হচ্ছে নীলাভ সবুজ বর্ণ দেখায়। ঠিক আছে, এরপর বাটিতে বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ বা হালকা সবুজ।
স্ট্র, লাল স্ট্র। হ্যাঁ, সিজিয়াম হচ্ছে নীল বর্ণ দেখায়, ব্যারিয়াম দেখাই হচ্ছে, সরি রুবিডিয়াম দেখায়, রুবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি। আচ্ছা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর কিছু কিছু মৌল আছে যেগুলো বোমা মারলেও কোনো বর্ণ দেখায় না। বোমা মারছো কিন্তু কোনো বর্ণ দেখাবে না, বর্ণ দেখায় না। বোমা মানে হচ্ছে ব্যারিলিয়াম, মা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, ব্যারিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই বর্ণগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এগুলো থেকে পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ হয়, এমসিকিউ হয়। তোমরা অনেকেই আয়ন শনাক্তকরণ সরাসরি বাদ দিয়ে দাও, কিন্তু আয়ন শনাক্তকরণ টপিকটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সরাসরি বাদ দেওয়া যাবে না, একদম বারবার পড়বা, বারবার পড়বা, পড়লেই দেখবা মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বারবার পড়লেই দেখবা এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। এখন আসো আয়ন শনাক্তকরণের বিকারক সমূহ তোমাদেরকে জানাবো। এখন বিকারক সমূহ, সিক্ত পরীক্ষায় যে বিকারক গুলো ব্যবহার করা হয়, যেমন ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ করার জন্য, ক্যালসিয়াম 2+ শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়, COONH4, COONH4, এটাকে বলে অ্যামোনিয়াম অক্সালেট। নিচের কোন বিকারকের সাহায্যে অ্যামোনিয়াম ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়াম অক্সালেট। সোডিয়াম প্লাস শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2 Sb2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়। ঠিক আছে, ফাইন। এবার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য K2HgI4, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট ব্যবহার করা হয়, অথবা ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেটকে নেসলার বিকারক বলা হয়। এটার নাম হচ্ছে নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। হ্যাঁ, নেসলার দ্রবণ না বলে নেসলার বিকারক বলাটা বেটার, কারণ তখন ক্ষার নিয়ে চলে আসতে হবে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। এরপর Fe2+, Fe3+ শনাক্তকরণের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। কপার 2+, জিঙ্ক 2+, কপার 2+, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+ এর জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক ব্যবহার করা হয়। এগুলোতে গেল সব ক্যাটায়ন, তাই না? কয়েকটা অ্যানায়ন আছে, যে অ্যানায়ন গুলো আমরা শনাক্তকরণ করতে পারি, অ্যানায়ন গুলো শনাক্তকরণ করতে পারি, সেই বিকারক গুলো আমাদের একটু জানতে হবে। সালফেট, কার্বনেট, হ্যাঁ, ক্লোরাইড। ওকে, তো এবার আসো, এই বিকারক গুলো তো আমরা জানলাম, তাই না? এবার আসো সালফেট এবং কার্বনেট। হ্যাঁ, যেমন সালফেট এবং কার্বনেট, সালফেট এবং কার্বনেট শনাক্তকরণ করার জন্য আমরা ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করি। হ্যাঁ, ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করি। সালফেট এবং কার্বনেটের জন্য আমরা ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করি, ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করি। ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা সিলভার নাইট্রেট ব্যবহার করি। সো এই তো, এই জিনিসপত্রগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই কোন বিকারকটা ব্যবহার করা হয়, এইটা থেকেই মাঝে মধ্যে প্রশ্ন হয়, কোন বিকারকটা ব্যবহার করা হয়, কোন বিকারকটা ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন হয়। সো একটু ভালো মতো এগুলো খেয়াল রাখতে হবে, একটু ভালো মতো এগুলো খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা না। হ্যাঁ, অ্যান্সার করতে কিন্তু পারবা না।
এবার চলো আমরা এগুলার কোশ্চেন সলভে চলে যাই। ঠিক আছে, আমরা এবার চলো এগুলার কোশ্চেন সলভে চলে যাব। হ্যাঁ, আমরা এগুলার কোশ্চেন সলভে চলে যাব। শিখা পরীক্ষা কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? শিখা পরীক্ষা কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? তাহলে দেখো, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ শিখা প্রদর্শন করে। সোডিয়াম সোনালী হলুদ শিখা প্রদর্শন করে, ওই যে সরাসরি চার্ট থেকে কোশ্চেন করেছে। ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে। একদম ডিরেক্ট মুখস্থ কোশ্চেন, দেখো সাস্টে এসেছে, বিএসএমআরএস টিউতে এসেছে, সরাসরি ডিরেক্ট কোশ্চেন আসবে এবং মুখস্থ থেকে তুমি অ্যান্সার করবা, মুখস্থ থেকে অ্যান্সার করবা। ঠিক আছে, ফাইন। কোন মৌলটি শিখা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না? ওই যে বললাম যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বোমা মারলেও, কিছু কিছু মৌল বোমা মারলেও কোনো বর্ণ সৃষ্টি করে না। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটা শিখা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না, কোনো বর্ণ দেখায় না শিখা পরীক্ষায়। ঠিক আছে, ফাইন। পরেরটা, Fe2S3 যোগের কেএসপি এর ভ্যালু কত? আমরা কেএসপি নিয়ে কিছুক্ষণ পর ডিসকাস করব। হ্যাঁ, কেএসপি নিয়ে কিছুক্ষণ পর ডিসকাস করব। ওকে, এবার ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? বললাম কিছুক্ষণ আগে, ক্যালসিয়াম 2+ এ অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট, এই যে COONH4, COONH4 বন্ড COONH4, অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন বিকারকটা ব্যবহার করা হয়? নিসলার বিকারক ব্যবহার করা হয়। পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট, ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। নেসলার বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য। তোমরা অনেকে কিন্তু এই টপিকটা একদম বাদ দিয়ে দাও, কিন্তু এখান থেকে সরাসরি কোশ্চেন হলে 1 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবা। শুধু ইনফো জানা থাকলে 1 সেকেন্ডে এগুলো থেকে উত্তর করতে পারবা, ইনফো জানা থাকতে হবে। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? দেখো কত জায়গাতে এসেছে, কতগুলো জায়গাতে এসেছে, এটার উত্তর আমি করব না। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা হয়, এটার উত্তর আমি করব না। দেখি তোমরা উত্তর করো এটার। নেসলার দ্রবণ দ্বারা কোনটা শনাক্তকরণ করা হয়, এটার উত্তর তোমরা করো। ওকে, এইটার উত্তর তোমরা করো, এটার উত্তর তোমরা করো। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। পরেরটা, কপার 2+ আয়ন শনাক্তকরণ করতে কোনটা ব্যবহার করা হয়? কপার 2+, দেখো K2CrO4 নো, PbCrO4 নো, নেসলার দ্রবণ না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমাদেরকে কিন্তু দেখিয়েছে চার্টের মধ্যে, তাই না? ওকে, সবই কিন্তু জাস্ট শিখিয়ে দিলাম, ওখান থেকে কোশ্চেন আসছে। অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম 3+, এটাও কিন্তু কিছুক্ষণ আগে সলভ করলাম, অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+ এবং কপার 2+, মনে রাখবা, জিঙ্ক 2+, কপার 2+, অ্যালুমিনিয়াম 3+ শনাক্তকরণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক হিসেবে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে প্রস্তুত দ্রবণে কয়েক ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে নিচের কিসের ভাসমান সাদা পদক্ষেপ তৈরি হয়? অ্যালুমিনিয়াম এর সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তাহলে বুঝতেই পারছো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভাসমান পদক্ষেপ তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভাসমান পদক্ষেপ তৈরি হবে। ওকে, Fe2+ শনাক্তকরণ করা যায়, আমরা কিছুক্ষণ আগেই বললাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা দ্বারা Fe2+ এবং Fe3+ দুইটাই শনাক্তকরণ করা যায়, ভিন্ন ভিন্ন কালার প্রদর্শন করে। কোন পদক্ষেপ Fe3+ আয়নের উপস্থিতি নির্দেশ করে? উপস্থিতি নির্দেশ করে, Fe3+ এর উপস্থিতি নির্দেশ করে। হ্যাঁ, আমরা কিন্তু এটা কিছুক্ষণ আগেই দেখেছি, তাই না? ফেরিসায়ানাইড, হ্যাঁ কিছুক্ষণ আগেই দেখেছি, কিন্তু বাদামি বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে FeCN6 ফেরিসায়ানাইড, তার মানে এটা হচ্ছে উত্তর। দেখি তো এটা কোথায় আছে? FeCN6 ফেরিসায়ানাইড, এটা হচ্ছে বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি করে। Fe3+ যখন ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে, তখন ফেরিসায়ানাইডের বাদামি বর্ণের পদক্ষেপ পড়ে।
বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। ওকে, 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 নেক্সট কোশ্চেন। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? ক্লোরাইডের জন্য AgNO3 ব্যবহার করা হয়। এটা কিন্তু অলরেডি আমরা ওই চার্টের মধ্যেই তোমাদেরকে দেখিয়েছি। দেখো, বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, এই প্রশ্নগুলো সলভ করা তোমার কাছে কিন্তু কোনো ব্যাপারই না। একটি পরীক্ষা হলে নমুনা দেওয়ার কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট নিয়েছি আমরা। বেরিয়াম নাইট্রেট এর দ্রবণ যোগ করা হলো, সাদা অধক্ষেপ পাওয়া গেল। HCl দ্রবীভূত করলে দ্রবীভূত হয় না, কোন মূলকের উপস্থিতি নিশ্চিত করে? কোন মূলকের উপস্থিতি নিশ্চিত করে? দেখো, বেরিয়াম নাইট্রেট দিয়ে তোমাদেরকে বলেছিলাম, বেরিয়াম নাইট্রেট দিয়ে দুইটাই শনাক্তকরণ করা যায়। একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে কার্বনেট। একটা হচ্ছে HCl দ্রবীভূত হয়ে যায় কার্বনেট, আর সালফেটটা হচ্ছে দ্রবীভূত হয় না। একটা দ্রবীভূত হয়ে যায় আর একটা হচ্ছে দ্রবীভূত হয় না। একটা দ্রবীভূত হয়ে যায় আর একটা দ্রবীভূত হয় না। ঠিক আছে, একটা দ্রবীভূত হয়ে যায় আর একটা দ্রবীভূত হয় না। দ্যাটস ইট। ওকে, বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে, HCl দ্রবীভূত হলো না। শিখা পরীক্ষায় সোনালী হলুদ শিখা প্রদর্শন করে। তাহলে দেখো, সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। সম্ভাব্য লবণটা কি? অবশ্যই সোডিয়াম থাকতে হবে। এই যে সালফেট, আর বেরিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে সালফেটের, আর সোনালী হলুদ হচ্ছে সোডিয়াম। দুইটা কনসেপ্টকে একত্রিত করেছে GST 2020-21 এসেছে কোশ্চেনটা। GST 2020-21 এসেছে। দ্যাটস ইট। সো আয়ন শনাক্তকরণ থেকে শুধুমাত্র তোমাদেরকে মনে রাখতে হবে এই দুইটা জিনিস। এই চার্টটা দেখো, এই চার্টটা মনে রাখতে হবে। আর বেশি কোশ্চেন আসছে হচ্ছে এই চার্ট থেকে। দেখো, খুবই সহজ। এই কয়েকটা জিনিস মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না, কিন্তু মনে রাখতে হবে। এতদিন মনে রাখুনি বলেই তো এক্সাম হলে এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে পারো না। অন্যান্যরা মনে রেখেছে, এই জন্য তারা সলভ করতে পেরেছে। অন্যান্যরা মনে রেখেছে বলেই তো সলভ করতে পেরেছে, তাই না? ফাইন, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল টাইপে। ওকে, আসো। টপিকটা খুবই সহজ। এখান থেকে খুব ইজি কোশ্চেন হয়, খুবই ইজি কোশ্চেন হয় এখান থেকে। দেখো, প্রথমত দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথ, সেটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর ছাড়া সলভ করা কঠিন। কিন্তু একটা ফর্মুলা তোমাদের শিখতে হবে, দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100। তাহলে দেখো, S is equal to small m divided by capital M minus small m into 100। এইটা দিয়ে আমরা কিন্তু দেখো খুব সহজেই বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করতে পারি, যেখানে এমটা হচ্ছে দ্রব, ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ, এম মাইনাস এমটা হচ্ছে দ্রাবক, এস হচ্ছে দ্রাব্যতা। ওকে, আমাদের এখান থেকে মূলত যেটা দরকার সেটা হচ্ছে মাঝে মধ্যে দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতা থেকে খুব সিলি কোশ্চেন হয়। দ্রাব্যতার গুণফল বের করো, দ্রাব্যতার গুণফল বের করো, কেএসপি এর ভ্যালু বের করো। তো কেএসপি বের করার উপায়টা কি? দেখো, আমরা যদি ক্যালসিয়াম ফ্লোরাইড নিয়ে কাজ করি, তাহলে দেখো ক্যালসিয়াম 2 প্লাস 2 ফ্লোরিন মাইনাস, তাহলে ধরে নিলাম এটা দ্রাব্যতা এস, এটা দ্রাব্যতা এস, এটা দ্রাব্যতা হচ্ছে 2s। অতএব KSP is equal to 1s 2s to the power whole square, তার মানে হচ্ছে 4s কিউব। এই যে দ্রাব্যতার গুণফল এভাবে বের করে। আবার ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, প্রথমে এটাকে আয়নিত করতে হবে, 2Al3 প্লাস 3O2 মাইনাস। ধরে নিচ্ছি এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা 3s, এটা দ্রাব্যতা 2s, এটা দ্রাব্যতা 3s। তাহলে KSP বের করব, 2s যত মোল সেটা হচ্ছে পাওয়ার, এরপর হচ্ছে 3s যত মোল সেটা পাওয়ার 108 s টু দি পাওয়ার 5, তাই না? এইভাবেই তো সলভ করেছো তোমরা।
এখন আমি তোমাদেরকে একটা দারুণ শর্টকাট টেকনিক শেখাবো, শর্টকাট ট্রিক্স শেখাবো, যেটা দিয়ে কেএসপি বের করা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ হয়ে যাবে। শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স শেখাবো। হ্যাঁ, যদি এমন হয় আমরা যে ফর্মুলা শিখছিলাম, দেখো শর্ট ট্রিক্স, এম তুমি এন আমি যদি হয় কেস ফিজিক্যাল তোমার উপরে তুমি আমার উপরে আমি, এস এর উপরে তুমি প্লাস আমি। ওকে ওকে ফাইন। এখন ধরো Al2 পড়ছে এর ক্ষেত্রে, তুমির ভ্যালু কত? তুমির ভ্যালু 2, আমির ভ্যালু হচ্ছে 3। তাহলে অতএব আমরা যে শর্ট ট্রিক্সটা শিখছিলাম যে কেএসপি বের করার জন্য কোশ্চেন দেখেই যাতে আমরা কেএসপি বের করে ফেলতে পারি। কেএসপি ইকুয়াল টু, দেখো তুমির ভ্যালু হচ্ছে 2, আমির ভ্যালু হচ্ছে 3, তাহলে তোমার উপরে তুমি, আমার উপরে আমি, এস এর উপরে তুমি প্লাস আমি। তাহলে দেখো সহজেই কিন্তু এটা বের করতে পারছি, তাই না? 108 s টু দি পাওয়ার 5। এবার চলো আমরা প্রতিটা 2-3 সেকেন্ডে বের করে ফেলবো। হ্যাঁ, অনেকগুলো আমরা বের করব, প্রতিটা 2-3 সেকেন্ডে বের করব। ঠিক আছে, দেখো যদি হয় CaF2, তাহলে KSP is equal to 1 এর উপর 1, 2 এর উপরে 2, s এর উপর 1 প্লাস 2, তাহলে দেখো 4s কিউব। এবার ধরো ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে KSP যদি বের করতে চাই 1 এর উপরে 1, 3 এর উপরে 3, s এর উপরে 1 প্লাস 3, 27s টু দি পাওয়ার 4। দেখো দেখেই কিন্তু তোমরা এখন অ্যান্সার বের করে ফেলতে পারবা, তাই না? এবার সিলিকন হাইড্রোক্সাইড, SiOH whole 4, KSP is equal to 1 এর উপর 1, 4 এর উপরে 4, s এর উপরে 1 প্লাস 4, তাহলে 64s টু দি পাওয়ার 5। খুবই সহজ, তাই না? দেখো এবার তাহলে তোমরা একটা দেখি তোমরা এটা করতে পারো কিনা, তোমরা এটা করতে পারো কিনা। ঠিক আছে, আমরা একটা সংকেত দেই, Al2Cl6, Al2Cl6, এইটা দেখি তোমরা করো তো। হ্যাঁ, এইটা তোমরা করো তো, Al2Cl6, এইটার কেএসপি বের করো তো দেখি, কেএসপি কত, এটার কেএসপি বের করো তো, তাহলে বুঝবো যে এই টপিকটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো। হ্যাঁ, এইটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো। আশা করছি এই টপিক থেকে তোমাদের আর কেউ আটকাইতে পারবে না, মানে ইনশাআল্লাহ কোশ্চেন আটকাইতে পারবে না। ওকে, কোশ্চেন আটকাইতে পারবে না। ওকে, s টু দি পাওয়ার 8, আপনার কাছে তো খুবই সহজ সবকিছু না? সহজই তো, কোশ্চেন গুলো তো সহজই। গুড, 144। দেখো এখানে তোমার ভ্যালু, তাহলে KSP is equal to, দেখো 2 এর উপরে 2, 6 এর উপরে 6, রাইট, s টু দি পাওয়ার 2 প্লাস 6, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে, তার মানে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা সব জায়গায় আমরা কেএসপি বের করতে পারবো। ঠিক আছে, এবার চলো, যেহেতু এই টাইপ থেকে এর বাইরে তেমন কোনো কোশ্চেন হয় না, কখনো এস দেওয়া থাকে কেএসপি বের করতে বলে, কেএসপি দেওয়া থাকে এস বের করতে বলে, তবে এটা ক্যালকুলেটর ছাড়া বেশ কঠিন। তো চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই।
আমরা কোশ্চেন সলভে চলে যাই, তাহলে বুঝবো যে এখান থেকে আসলে যে ধরনের কোশ্চেন আসছে আমরা আসলে সলভ করতে পারবো কিনা। Fe2S3 যৌগের KSP এর ভ্যালু কত? ঠিক আছে, Fe2S3 যৌগের KSP এর ভ্যালু কত? তাহলে দেখো KSP ইজ ইকুয়াল টু, যেহেতু এমসিকিউ কোশ্চেন, 2 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3 s এর উপরে 2 প্লাস 3। তাহলে দেখো 27 4, তাহলে 108 s টু দি পাওয়ার 5, 108 s টু দি পাওয়ার 5। আজি দানেসের কোশ্চেনটা এসেছে, বেশ সহজ। দেখো একটু বুঝলেই হবে, একটু বুঝলেই হবে, হ্যাঁ একটু বুঝলেই এগুলো সলভ করতে পারবা। যেহেতু এমসিকিউ, তার মানে তোমাকে আয়নিত করে দেখাতে হচ্ছে না। এমসিকিউ যেহেতু আয়নিত করে দেখাতে হচ্ছে না। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের KSP 27s⁴ হলে দ্রাব্যতা কত? তাহলে অলরেডি কিন্তু আমরা বুঝেই ফেললাম দ্রাব্যতা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো অ্যালুমিনিয়াম প্লাস প্লাস KCl মাইনাস S S 3S। আমরা অলরেডি বুঝে ফেলছি যে দ্রাব্যতা হচ্ছে শুধু S, এর দ্রাব্যতা হচ্ছে শুধু S। AgCl এর দ্রাব্যতার গুণফল এত হলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা মোল পার লিটার এককে কত হবে? এটা দেখো, দেখে মনে হতে পারে ক্যালকুলেটর লাগবে, কিন্তু না, এই কোশ্চেনটা সলভ করতে ক্যালকুলেটর লাগবে না। AgCl এর জন্য Ag প্লাস প্লাস Cl মাইনাস S S S KSP is equal to S স্কয়ার। ঠিকঠাক আছে, S স্কয়ার। তাহলে দেখো আমাদের এটা দেওয়া আছে 1 × 10 টু দি পাওয়ার -10 S স্কয়ার। S এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, দ্রাব্যতার গুণফলের ভ্যালু দেওয়া আছে, S এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো S এর ভ্যালুটা বের করতে হবে, তাইলে √10 টু দি পাওয়ার -10, এটাকে আমরা কি করতে পারি বলো তো? 10 টু দি পাওয়ার -10 হাফ করতে পারি, তাহলে 10 টু দি পাওয়ার -5। দেখো 1 × 10 টু দি পাওয়ার -5, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সলভ করা সম্ভব। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সলভ করা সম্ভব, বেশ ইজি, বেশ ইজি এটা। ওকে, ক্যালকুলেটর ছাড়াই সলভ করা সম্ভব। ফাইন, পরের কোশ্চেনে চলে যাব। সম আয়ন প্রভাব দেখা যায়, সম আয়ন প্রভাব দেখা যায়। ঠিক আছে, সম আয়ন প্রভাব, তোমরা নিশ্চয়ই কনসেপ্টের নাম শুনেছো। সম আয়ন প্রভাব বলতে কি বোঝায়? সম আয়ন প্রভাব বলতে বোঝায় যেখানে একই ধরনের আয়ন থাকবে, সমান আয়ন থাকবে। কি স্যার এখন কেন ক্লাস নিব? হ্যাঁ, দেওয়া যাবে 7টার মধ্যে, তাহলে 2টা লাও, তেল ভরে নেব 7টা। ধানমন্ডি যাবো আর কি, ধানমন্ডি ক্লাসে শেষ করি, অলমোস্ট শেষ। ওকে, কোশ্চেনটার উত্তর বলো। ওকে, আমাদের ইয়াসিন ভাই এসেছিল। হ্যাঁ, নিচের কোনটি সম আয়ন প্রভাব দেখায়? হ্যাঁ, সম আয়ন প্রভাব দেখায়। তাহলে সম আয়ন প্রভাব মানে একটা জিনিস মাথায় রাখবা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যুগল, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যুগল যারা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যুগল যারা, হ্যাঁ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যুগল যারা, তাদের ক্ষেত্রে সমান আয়ন থাকতে হবে, একই আয়ন থাকতে হবে, একই আয়ন, একই আয়ন থাকতে হবে। হ্যাঁ, তো দেখো HCl HNO3 এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আয়ন নয়, কোনটাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আয়ন নয়, সমান আয়ন রয়েছে কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য নয়। H2S HCl, এই যে H2S হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এবং এখানে H+ আয়নটা কমন, কমন নাই। ওকে, তাহলে দেখো দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে যে কোনো একটি অথবা দুটি, এবং এবং সাথে কি হইতে হবে? সাথে হচ্ছে আমাদের সমান আয়ন থাকতে হবে, সমান আয়ন থাকতে হবে, তাইলে আমরা তাদেরকে বলতে পারবো সেখানে সম আয়ন প্রভাব বিদ্যমান, সেখানে সম আয়ন প্রভাব বিদ্যমান। ওকে, পরের কোশ্চেন,
সম আয়ন প্রভাব বিদ্যমান। সেম কোশ্চেন, এই যে স্ট্রেস, এই সেল, সম আয়ন প্রভাব বিদ্যমান। ওকে, তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের টপিকগুলো শেষ হয়ে গেল। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের টপিকগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকে আমরা টোটাল 4টা টাইপ পড়লাম। 5 নাম্বার কোয়ান্টাম সংখ্যা, 6 নাম্বার হচ্ছে বর্ণালী, 7 নাম্বার হচ্ছে আয়ন শনাক্তকরণ এবং 8 নাম্বার হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, সো এই তো, এরই মাধ্যমে আমাদের গুণগত রসায়ন 2টি পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমি চেষ্টা করেছি, খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাস কয়েকবার নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছে, তারপর আমি কিন্তু একবারের জন্য মনোযোগ হারাই নাই, কনফিডেন্সের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস নিলাম। তো আশা করছি গুণগত রসায়নের এই টপিকগুলো যদি ভালো মতো পড়ো, এই চ্যাপ্টার থেকে তোমরা আটকাবা না ফর শিওর। এই চ্যাপ্টার থেকে তুমি আটকাচ্ছ না ফর শিওর, কখনো আটকাবা না এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পড়ে দেখো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পড়ে দেখো। ঠিক আছে, সো এই তো, এইভাবে করে পরবর্তী ক্লাসগুলো আমরা নিতে থাকবো। আশা করছি তোমাদের বেশ দারুণ একটা সাপোর্ট দিতে পারবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে।